সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত, তলিয়ে গেছে মাছের ঘের ও ফসল। পানিবন্দী বহু মানুষ, ব্যাপক ক্ষতি সুন্দরবনে। বর্ষার আগে রাজবাড়ির দৌলতদিয়ার পদ্মায় ভাঙন, ফেরিঘাটের আশপাশের অনেক এলাকা নদী গর্ভে বিলীন, আতঙ্কে স্থানীয়রা। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের 2 দিনের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানিবন্দী বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে পানি। ডেস্ক রিপোর্ট। রিমালের 2 দিনের তাণ্ডবে যেন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। বাড়িঘর হারানো, খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলটোনা, বালিয়াতলী, বাউলাকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিতে উঠে আমরা তো সব শেষ, আর রান্না বান্না খাওয়ান লাওয়ান কিচ্ছু নাই। তখন বন্যা শুরু হয়েছে, পলিটেকনিক কলেজে গেছি, সেইখানটা সকালে আইসে দেখি বুকুমান পানি আমার ঘরের ভিতরে। পটুয়াখালীতে 58,000 কৃষকের প্রায় 9,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে মাছের ঘের, বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ। এখনো পানিবন্দী প্রায় 25,000 পরিবার। বন্যায় আমার ধান ফান সব নিকৃষ্ট হয়ে গেছে। মুগ ডাল অর্ধেক তুলতে পারছি, আর অর্ধেক তুলতে পারি না। গলাচিপা উপজেলার পানপট্টি নামক জায়গা, সেখানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ যারা আছেন, স্থানীয় প্রশাসন যারা আছে, সকলের সহযোগিতা নিয়ে সেগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলায় 7,500-এর উপর বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে কয়েকশো পরিবার। বেড়িবাঁধের 4টি পয়েন্ট ধসে যাওয়ায় 10 গ্রাম প্লাবিত। আশা করছি যে এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। এদিকে সাতক্ষীরায় বিধ্বস্ত হয়েছে প্রায় 1,500 বাড়িঘর। বেড়িবাঁধ উপচে লবণাক্ত পানিতে সয়লাব, শ্যামনগর ও আশাশুনির বিস্তীর্ণ ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছে 200 হেক্টর মাছের ঘের এবং 204 হেক্টর জমির ফসল। রিমালের আঘাতে গৃহহীন হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, সোনাদিয়া, সুখচর, চরেশ্বর, চরকিং ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। আমাদের নিজম দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, 2 দ্বীপের প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, চেয়ারম্যান ঘাট অনেক বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের টোটাল কাঁচাঘর আমরা 3,376টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীর সোনাগাজীর চরখন্দকারে জেলেপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে তলিয়ে আছে নিম্নাঞ্চলের বিভিন্ন সড়ক ও বাড়িঘর। লক্ষ্মীপুরের কমলনগরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টিতে প্লাবিত হয়েছে 300 বাড়িঘর। চাঁদপুরের পুরানবাজার হরিণসভা মন্দির এলাকায় মেঘনার জলোচ্ছ্বাসে দেবে গেছে শহররক্ষা বাঁধের অন্তত 20 মিটার এলাকা। গতকালকে থেকেই যখন ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জায়গায়, সেখানে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ প্লেসিং করে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত। বরিশাল জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে 255টি ঘর সম্পূর্ণ এবং 2,500-এর উপর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীতে গাছ চাপা ও দেয়াল ধসে 2 জন এবং মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে 1 শিশু মারা গেছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দক্ষিণ পাশে লেকের পাড়ে একসাথে 5টি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নগরবাসী। রাঙ্গামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার অন্তত 12,000 মানুষ পানিবন্দী। যান চলাচল বন্ধ রয়েছে দীঘিনালা সাজেক সড়কে। ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। ভোরে সড়কের উপর আলুটিলা পাহাড় ধসে পড়ায় বেশ কয়েক ঘন্টা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, বরগুনা, নোয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা।
প্রশাসন জানিয়েছে যে এখনো পর্যন্ত জেলার ৬টি উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে পারেনি। শুধুমাত্র বরগুনা জেলা শহরের আংশিক জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে পেরেছে। এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ৬,০০০ হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ফসল না থাকার কারণে কৃষি বিভাগের তেমন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেনি। নোয়াখালীর যে 5টি উপকূলীয় উপজেলা রয়েছে আসলে প্রত্যেকটিতে কিন্তু কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার কিন্তু নিজুম দ্বীপের যে 9টি ওয়ার্ড কিন্তু 2 দফা জোয়ারের অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং ওখানকার যে প্রধান সড়কটি ভেঙে গেছে এবং ওখানে যে চেওয়াখালী ব্রিজ রয়েছে, কাঠের একটি ব্রিজ ছিল, সেটি কিন্তু জোয়ারের পানিতে ভেসে গেছেন। এছাড়া প্রায় 7 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু প্রায় 25,000 পরিবার কিন্তু জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের যে 7 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে নতুন করে, সেখান থেকে কিন্তু জোয়ারের পানি হু হু করে লোকালয়ে প্রবেশ করছে এবং বিস্তীর্ণ নিম্নাঞ্চল কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। আজ দিনব্যাপী সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিভিন্ন উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সাথে কথা বলেছেন এবং যারা এখনও আশ্রয়কেন্দ্রগুলিতে আছে তাদের খাদ্য নিশ্চিত করেছেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং যারা সম্পূর্ণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদের সরকারি উদ্যোগে গৃহ নির্মাণ এবং যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে যে 11,000-এর বেশি কৃষকের যে গ্রীষ্মকালীন যে শাকসবজির ক্ষেত রয়েছে সেই সবজির ক্ষতি হয়েছে। এছাড়াও যে 4,000 হেক্টরের বেশির যে আউশের বীজতলা নষ্ট হয়েছে এবং মৎস্য বিভাগ জানিয়েছে 7,000-এর মতো পুকুর এবং ঘের থেকে মাছ বেরিয়ে গিয়েছে। এতে করে লাখ লাখ টাকার মৎস্য চাষিদের লোকসান হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতির তালিকা তারা প্রস্তুত করছে এবং তাদের ক্ষতিগ্রস্ত যেসব পরিবার রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে, তাদের পুনর্বাসনের জন্য সহায়তা করা হবে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের, মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বনের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি টহল ফাঁড়ি। বাগেরহাটের শওকত আশরাফি ও মোংলার আমির হোসেন আমর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের বিভিন্ন স্থানে পড়ে আছে মৃত হরিণ। নদীতে ভাসতেও দেখা যাচ্ছে। অনেক হরিণ আহত হয়ে পড়ে আছে। উদ্ধার করে তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। সঠিক হিসাব নেই মারা যাওয়া হরিণের। অন্যান্য প্রাণীর ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। দীর্ঘ 30 ঘন্টা সুন্দরবনের উপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সুন্দরবনের দুবলারচর, কটকা, কুচিখালী, করমজল সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক ফুট পানিতে ডুবেছিল সুন্দরবনের বেশিরভাগ এলাকা। আশঙ্কা করা হচ্ছে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্য প্রাণী। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্য প্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বনের অভ্যন্তরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ না থাকায় এখনও সঠিক ক্ষয়ক্ষতির খবর নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটার সংখ্যা মাত্র 10টি। 6,000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। আমরা সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে 200 উঁচু টিলা তৈরি করার জন্য এবং বাঘ হরিণকে বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়ে সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসার জন্য। ভেসে যাওয়ার সময় 13টি হরিণকে উদ্ধার করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সুন্দরবনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুক্ষণ আগে সেখান থেকে জানিয়েছেন আমাদের বাগেরহাট প্রতিনিধি শওকত আশরাফি। সুন্দরবন পূর্ব বন বিভাগের জিএফও
নুরুল করিমের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তারা সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভিন্ন এলাকা থেকে 2টি মৃত হরিণ এবং 13টি জীবিত হরিণকে উদ্ধার করেছে। এটিতেই কিন্তু অনুমেয় হয় যে আসলে সুন্দরবনের বন্যপ্রাণীর যে আসলে মারাত্মক একটি ক্ষতি হচ্ছে। পাশাপাশি সুন্দরবনের যে জেটি স্থাপনা ছিল সেগুলো কিন্তু মারাত্মক ক্ষতি। গতরাত থেকে হওয়া ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমা থানচি সড়কের মিলনছড়িতে একটি বেইলি সেতু দেবে যাওয়ায় বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুর দুপাশে যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রোববার থেকে জেলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত রাতে বৃষ্টির তীব্রতা বাড়ায় প্রবল পানি আর মাটি স্রোতে রুমা থানচি সড়কের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বেইলি সেতুর একপাশে মাটি সরে গিয়ে ফাটল দেখা দেয়। সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের আওতায়। শিগগিরই সেতু মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বান্দরবান সড়ক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসলেউদ্দিন চৌধুরী। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট হবে আগামীকাল। এই ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল পাঠানো হবে ব্যালট পেপার। ইভিএম ও ব্যালট 2 পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন কমিশন 22টি উপজেলায় ভোট স্থগিত করেছে। আগামী 5 জুন চতুর্থ ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। গত 8 মে প্রথম ও 21 মে দ্বিতীয় ধাপের ভোট হয়েছে। প্রথম 2 দফায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম। প্রথম ধাপে প্রায় 36%, দ্বিতীয় ধাপে প্রায় 38% ভোট পড়ে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। অযত্ন অবহেলায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পাবনার শহরের শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু পার্ক। দীর্ঘ 4 বছর বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে গেছে পার্কের অনেক রাইড, নষ্ট হয়ে গেছে সৌন্দর্যবর্ধক গাছ। উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ দুর্জয় পাবনার পাশেই প্রায় 2 দশক আগে নির্মিত হয় এ জেলা শহরে শিশুদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু পার্ক। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ছোট্ট পরিসরে নির্মিত এ পার্কটি একসময় সচল থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে অধিকাংশ রাইডগুলো ভাঙাচোরা, ঘাসগুলো বড়, অপরিচ্ছন্নতা এবং যে পরিমাণ ময়লা আছে এই পার্কে, এখানে বাচ্চাদের কোনো অবস্থা নাই। বাচ্চাদের ঘুরতে আসবো বা কাউকে নিয়ে আসবো সে অবস্থা নাই। আমরা সে যে বাচ্চাদেরকে বিনোদন দেব বা বাচ্চারা একটা বিনোদন নেবে সেই অবস্থাটা এই পার্কে এসে পাওয়া যায় না। ভালো রাইডস, ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা তো এটাই আশা করি। বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে আসি। জেলায় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এ পার্কে একসময় থাকতো শিশু ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। দোলনা ও নাগরদোলা সহ বিভিন্ন বিনোদন উপকরণের পাশাপাশি ছিল একটি আধুনিক রেস্টুরেন্ট। এখনও বিনোদনের জন্য এ পার্কে শিশুদের নিয়ে আসেন অনেক অভিভাবক। ভাঙা রাইডেই চলে আনন্দ অন্বেষণ। 2020 সালের মার্চে করোনা মহামারীর বিস্তার রোধে বন্ধ করে দেওয়া হয় পার্কটি। এরপর দীর্ঘ প্রায় 4 বছর ধরে পার্কটি অচল থাকায় সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। নষ্ট হয়ে গেছে সৌন্দর্য বর্ধনের অনেক গাছও। আগে এখানে একটা খাওয়ার দোকান টোকানও ছিল, সেগুলোও নাই এখন। যে মানুষ আসবে, এসে একটু বসে কিছু খাবে, সেই ব্যবস্থাও নাই এখানে। এই জায়গাটা নিয়ে আমি যতটুকু জানি একটা দ্বন্দ্ব আছে। আসলে জায়গাটি কার, যে আমাদের জেলা পরিষদের না জেলা প্রশাসকের? যদি দুজনেরই হয়, আসেন না আমরা দুজন মিলেই কাজটা করি। জেলা পরিষদের তত্ত্বাবধানে পার্কটি নির্মিত হলেও গত 2 দশকে এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পরে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসনকে। যদি এই পার্কটি জেলা পরিষদকে ছেড়ে দেয়, আমরা জেলা পরিষদ থেকে প্রকল্প নিয়ে এই পার্কটিকে সচল এবং নন্দন ভিত্তিক করবার জন্য আমরা সচেষ্ট হব। জেলা প্রশাসক জানান, পার্কটি সংস্কার ও উন্নয়নের পাশাপাশি এটি পুনরায় সচল করার চিন্তাভাবনা চলছে।
এখানে শুধু বিনোদন নয়, বিনোদনের পাশাপাশি এখানে হয়তো ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষণীয় অনেক বিষয় এখানে রাখার সুযোগ আছে এবং এটি আমরা ভাবছি যে এখানে আসলে আমাদের যতটুকু জায়গায় এখানে রয়েছে এই সীমিত জায়গার মধ্যে আসলে এখানে কিভাবে এই বিনোদনের বিষয়টি নিশ্চিত করা। জেলা শহরে শিশুদের একমাত্র এই বিনোদন কেন্দ্রটি আরও সম্প্রসারণ, উন্নয়ন ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বর্ষা মৌসুম শুরুর আগে দৌলতদিয়া অংশে দেখা দিয়েছে পদ্মার তীর ভাঙন। দৌলতদিয়া ফেরিঘাটের আশপাশে প্রায় 350 মিটার এলাকায় এরই মধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দৌলতদিয়া ঘাটে এই বটগাছটি কয়েক মিটার উপরে দোকানের পাশে ছিল। নদী ভাঙনের কারণে দেবে গেছে এটি। জিওব্যাগ ফেলে এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে 6 ও 7 নম্বর ফেরিঘাট এলাকার ছাত্তার মেম্বার পাড়ার 300 মিটার এবং 4 নম্বর ফেরিঘাটের মসজিদের পাশে আরও 50 মিটার এলাকা। মানুষের ভিটা বাড়ি এইগুলো যদি না থাকে মানুষের তো তার কোনো জায়গা নাই। বস্তায় কিছু ফেলায় আবার বাদ দেয়, আবার ভাঙে, ঠিক আছে। তো এই অবস্থা আমরা বাড়ি করে একবার ভেঙে যাই, আবার তুলি। বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙনের মুখে পদ্মাপাড়ের বাসিন্দারা। বর্ষার কথা ভেবে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। নিয়ে ঘরে থাকি যে কোন সময় যিনি দাবানি এটা বলে ভয় তো করে আমাকে। আমার কোকেলে বাড়ি করবো কোন ঠিকানা নাই, আমার কোন জায়গা অবস্থা কিছুই নাই। আমাদের এইটুক দাবি যে আমাদের নদী শাসনটা করে দিলে আমরা গরিব মানুষ যাতে কোনো রকম ডাল ভাত খাওয়া বাইতে থেকে পারি। যখন ভাঙন শুরু হয় তখন তাদেরকে দেখা যায়, আর শুকনা মৌসুমে যখন ছোটখাটো বিপদ কিংবা বস্তা যখন ফেলানোর দরকার তখন তাদেরকে দেখা যায় না। ভাঙনে গত কয়েক বছরে দৌলতদিয়ার 7টি ফেরি ও লঞ্চ ঘাট নদীতে হারিয়ে গেছে। এখনও 1, 2, 4 ও 6 নম্বর ফেরি ঘাট স্থাপন করতে পারেনি বিআইডব্লিউটিএ। পাকুড়িয়া ঘাট এলাকা, এই ঘাট এলাকায় নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটিএ এবং ঘাটের উজানে এবং ভাটিতে যে নদী তীর এলাকা আছে এখানে যদি কোনো ভাঙন দেখা যায় সেই ভাঙন রোধে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জমি অধিগ্রহণের কাজে ধীরগতি ও অর্থ বরাদ্দ স্থগিত হয়ে যাওয়ায় শেষ হচ্ছে না দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজও। এতে বাড়ছে ভাঙন। আমাদের প্রকল্পে আমরা প্রথম যে আপনার বরাদ্দটা ছিল 652 কোটি টাকা, পানি উন্নয়ন বোর্ড এখন এইটা আপনার প্রায় 2400 কোটি টাকার মতো করছে। কম বেশি হইতে পারে, তারা একটা এস্টিমেশন দিছে যে এই কাজ করতে এখন এই টাকা লাগবে। আমরা প্রকল্পের এইটা করতেছি আর এডিপি তৈরি করে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এখানে পাঠাবো। শুকনো মৌসুমে নদীর তীর রক্ষার কাজ হলে ভাঙনের মুখে পড়তে হয় না নদীপাড়ের বাসিন্দাদের। এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। আগামী 1 জুন সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। বিকালে পাবনা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, জেলায় এবার 1930টি অস্থায়ী ক্যাম্পে 6 থেকে 59 মাস বয়সী 4,21,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এবার প্রতিবন্ধী শিশুদের আলাদাভাবে শনাক্ত করা, নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যশোর ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সিভিল সার্জন অফিস। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গোয়েন্দা তদন্তে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় এবং কোনো আলামত না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রশ্ন তোলেন, আদৌ তার বাবা খুন হয়েছেন নাকি নিখোঁজ। দুপুরে কালীগঞ্জের মধুগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে সহ এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে আটক ও বিচারের মুখোমুখি করতে হবে। গাজীপুরের কালিয়াকৈরে কারভার্ট ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
একজন নিহত হয়েছে, গুরুতর আহত আরও 4 জন। সকাল 7:30টার দিকে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রিকশা কেটে যাত্রীদের বের করে আনে। ঘটনাস্থলে মীর আলম নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আল আরাফা নামে একটি বাস সড়কের পাশে পুকুরে পড়ে গেলে 25 যাত্রী আহত হন। দুপুরে ফকিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লক্ষ্মীপুর থেকে প্রায় 37 জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফকিরবাজার এলাকায় পৌঁছালে সড়কের বড় একটি গর্তে চাকা পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম নগরীতে সকালের দিকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টা থেকে 3 ঘন্টায় নগরীতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে গতকালের বৃষ্টিতে জলজটের সৃষ্টি হলেও রাতে পানি নেমে যায়। আজ সকাল থেকে নগরের কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। বৃষ্টিতে পাহাড় ধসের পূর্বাভাস না থাকলেও সেখানে বসবাসকারীদের অধিক বৃষ্টি হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে সিটি কর্পোরেশন। বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় পতেঙ্গায় কর্ণফুলী নদীতে আটকা পড়েছে কসকো শিপিংয়ের একটি জাহাজ। বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, জাহাজটির প্রোপেলারের সাথে বয়ার আঘাতে এমনটি হয়েছে। সেখানে বন্দরে 3টি টাগ বোট পাঠানো হয়েছে। জাহাজটি সচল করতে কাজ করছে বন্দরের পাইলটরা। তবে এর প্রভাব পড়েনি জাহাজ চলাচলে। ঘূর্ণিঝড়ের কারণে বন্দর জেটিকে সুরক্ষিত রাখতে সব জাহাজ বহির্নোঙরে পাঠানো হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জাহাজগুলো ফের বন্দরে ফেরত আনা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পূর্ববিরোধের জেরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে দর্শনা জীবননগর সড়কে আকনবাড়িয়া আবাসন এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। স্থানীয়রা জানান, দর্শনা থেকে ফেরার পথে আকনবাড়িয়া আবাসন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা 2 জন পেছন থেকে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। জয়পুরহাটে সাইদুল হত্যা মামলায় পিতা পুত্র সহ 10 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 5 জুলাই কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈতৃক সম্পত্তিতে অবৈধভাবে মাটি কেটে ভরাট করেছিল আসামিরা। তখন সামাদের 2 ছেলে সাইদুল ও শরীফুল বাথালিয়ে তার পিটিয়ে রক্তাক্ত করে আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইদুল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিভিন্ন জেলায় অসংখ্য বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসল, পানিবন্দী বহু মানুষ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের। বর্ষার আগে রাজবাড়ির দৌলতদিয়া পদ্মায় ভাঙন, ফেরি ঘাটের আশপাশের অনেক এলাকা বিলীন, আতঙ্কে স্থানীয়রা। তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট কাল, সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ঝড়ের কারণে স্থগিত হয়েছে 22টির ভোট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।